আজকের এই ভিডিওটার মধ্যে আমরা একটা ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার, একটা জিওমেট্রির চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করব। তো ভৌতবিজ্ঞানের ফার্স্ট যে চ্যাপ্টারটা করাচ্ছি সেটা হচ্ছে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ যেটা আমাদের হয়েছিল তোর ওইদিকে হয়েছিল আমাদের পর্যায় সারণী, তারপর হয়েছিল তড়িৎযোজী সমযোজী, ঠিক তারপরেই আছে যেটা তোদের স্কুল থেকেও প্রশ্ন দিয়েছে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহের মধ্যে দেখবি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা। তো ফার্স্টে দেখবি বইটা খুলবি, যখন এই ভিডিওটা দেখছিস অবশ্যই বইটা খুলবি, বইটা খুলে দাগ দিয়ে নিবি, তারপর কিন্তু পড়তে আরম্ভ করবি, কারণ আমি কিন্তু এখানে বেশি নোট করে পড়াতে পারছি না, অল্প কিছু লিখে লিখে আমি পড়াচ্ছি। তো ফার্স্টে ফার্স্টে জানতে হবে আমাকে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। মানে কিছু কিছু পদার্থ থাকবে যেগুলো কী হবে না, আয়নে ভেঙে যাবে। কিসে ভাঙবে? যদি তাদের মধ্যে দিয়ে আমি কারেন্ট চালাই, যদি বিশ্লেষণ করি, তাহলে কী হবে, এটা আয়নে বিয়োজিত হবে এবং নতুন পদার্থ উৎপন্ন করবে। তাকে বলবো কি আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কী কী হয় এগুলো? অ্যাসিড হতে পারে, ক্ষার হতে পারে, আর হতে পারে কি লবণ। অ্যাসিড কোনগুলো? HCl, H2SO4, HNO3, CH3COOH। ক্ষার কোনগুলো? NaOH, KOH। লবণ কোনগুলো? NaCl হতে পারে, CCl হতে পারে, KCl হতে পারে, AlCl3 হতে পারে। এগুলো কিন্তু সবই লবণের মধ্যে পড়ে। এবার জানতে হবে আমাকে যে আয়ন কী। তবে এই যে আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পড়লাম, এছাড়া কিছু পদার্থ আছে যেগুলো কিন্তু কোনো রকম তড়িৎ পরিবহন করে না, যেমন চিনির মধ্যে থেকে যদি আমি কারেন্ট পাঠাই তাহলে কিন্তু কারেন্ট পাস করবে না। চিনি কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, যার মধ্য দিয়ে তড়িৎ যায় না, অর্থাৎ যেটা বিগলিত অবস্থায় জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করবে না, তাকে বলবো আমি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যেমন চিনি C12H22, অক্সিজেন 11। এইবার হচ্ছে আয়ন। আয়ন কি না, ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে যেগুলো উৎপন্ন হয় তাকে বলি আমরা আয়ন। আয়নের মধ্যে ভাগ কী কী? ক্যাটায়ন আর অ্যানায়ন। এগুলো আগেও পড়েছিস। মাথায় প্লাস থাকা মানে হচ্ছে ক্যাটায়ন, আর মাথায় মাইনাস থাকা মানে হচ্ছে অ্যানায়ন। H+Cu2+, এগুলো কার মধ্যে পড়ে? ক্যাটায়নের মধ্যে পড়ে। অ্যানায়নের মধ্যে কোনগুলো পড়বে? Cl-, SO4 2-। যেগুলো দরকার কিন্তু সেগুলো পড়বি, এখানে আর কিচ্ছু পড়বি না। দেখবি বক্স করে রয়েছে এগুলো, শুধুমাত্র এগুলোই করবি। নেক্সট আমার জানতে হবে এই যে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে বললাম, এটার মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র মানে কোনটা? না, যেটা আমি যদি জলীয় দ্রবণ করি সম্পূর্ণরূপে পুরোটাই তড়িৎযুক্ত আয়নে ভেঙে যাবে, মানে কিছু বাদ থাকবে না। যদি আমি অল্প পরিমাণ HCl নিই বা HNO3 নিই, যদি নিয়ে আমি এদের মধ্যে যদি কারেন্ট পাঠাই বা যদি আমি বিয়োজিত করি, তাহলে পুরোটাই ভেঙে যাবে, অল্প কিছুও কিন্তু পড়ে থাকবে না। একে বলবো কি আমি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। কাকে বলে? আর উদাহরণ কী কী আছে? HCl আছে, HNO3 আছে, H2SO4 আছে, এইগুলো। মৃদু কোনটা? যেটা আংশিক বা খুব সামান্য পরিমাণে কিন্তু আয়নে ভাঙবে, তাকেই বলবো আমি কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেমন NH4OH আছে, HCAA আছে, CH3COOH আছে, এগুলো কিন্তু সবই মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, এইবার আমার জানতে হবে যে এদের মধ্যে থেকে কী করে তড়িৎ বিশ্লেষণ হয় এবং এর পরের বিক্রিয়াগুলো কী কী ঘটে। এইবার আমি চলে আসবো ডাইরেক্ট তড়িৎ বিশ্লেষণে। তড়িৎ বিশ্লেষণটা কি না, তড়িৎদ্বারের সাহায্যে বিভাজন করাকে বলে কি তড়িৎ বিশ্লেষণ। দেখবি পেজ নাম্বার 112 পৃষ্ঠা, যদি তোর মাইতি তেওয়ারি রায় থাকে, মাইতি না, ভূঁইয়া সাহা যদি থাকে, দেখি পেজ নাম্বার 112 পৃষ্ঠায় চলে আসবি ডাইরেক্ট। তো যে পাত্রে রেখে আমরা পুরো কাজটা করব, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ করবো আমরা, তাকে বলবো কি আমি ভোল্টামিটার। দেখে আমি ছবি এঁকে দিয়েছি, এখানে বইতেও আঁকা রয়েছে, এটা নাম কি, এটা ভোল্টামিটার। ঠিক আছে, তো ভোল্টামিটারে কী হয় না, ভোল্টামিটারে দুটো পাত দেওয়া থাকে, একটা হচ্ছে ক্যাথোডের পাত, একটা হচ্ছে অ্যানোডের পাত। এইটা হচ্ছে ক্যাথোড, এইটা হচ্ছে অ্যানোডের পাত। ঠিক আছে, তো কী হয়, কোনটাকে কি বলবো? ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত দ্বারকে বলবো কি আমি ক্যাথোড, আর ব্যাটারির ধনাত্মক তড়িৎদ্বারের সঙ্গে যুক্তকে বলবো কি আমি অ্যানোড। বোঝা গেছে? এইবার কি হবে না, আমি খানিকটা জল নেবো আর খানিকটা অ্যাসিড নেবো, এই দুটোকে মিশিয়ে আমি তাদের মধ্যে থেকে কারেন্ট পাস করাবো। ঠিক আছে, কী ঘটবে? তড়িৎ বিশ্লেষণ ঘটবে। ডাইরেক্ট দেখ নীতি লেখা রয়েছে, নীতি কী নীতিতে লেখা রয়েছে না, জলের অণু প্রথমে ভাঙছে, H2O ভেঙে তৈরি হচ্ছে কি H+ আয়ন, আর তৈরি হচ্ছে OH- আয়ন। আমি বলেছিলাম যে জলের সাথে এখানে আমি অ্যাসিডও নিয়েছি। কোন অ্যাসিড নিয়েছি? H2SO4। তাহলে নিশ্চয়ই H2SO4টাও ভাঙবে, তো এটাও ভেঙে তৈরি হলো কি 2H+ SO4 2-। ঠিক আছে, এইবার ক্যাথোড
আর অ্যানোড দুটো তড়িৎদ্বার রয়েছে। ক্যাথোডে সবসময় প্লাসগুলো যাওয়ার চেষ্টা করবে। তো H2O থেকে ভেঙে আমরা পেয়েছি H প্লাস, আর H2SO4 থেকেও ভেঙে পেয়েছি আমরা কি 2H প্লাস। তাহলে কী হবে না, ক্যাথোডে যাবে কোনগুলো, মাথায় যাদের প্লাস, তাহলে H প্লাস গেল ক্যাথোডে, গিয়ে একটা ইলেকট্রন নিল, নিয়ে তৈরি হয়ে গেল একটা হাইড্রোজেন পরমাণু। দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে তৈরি হয়ে গেল একটা হাইড্রোজেন অণু। পাশে জি লেখা রয়েছে, মানুষটা গ্যাস উড়ে যাবে উপর দিকে। ক্যাথোডের বিক্রিয়াটা হয়ে গেল। এইবার অ্যানোডে কে যাবে, দেখ অ্যানোডে যাওয়ার জন্য কিন্তু দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে OH মাইনাস, আরটা রয়েছে SO4 মাইনাস, কারণ এদের প্রত্যেকের মাথায় মাইনাস রয়েছে। কিন্তু OH মাইনাস আয়নের কিন্তু ইলেকট্রন ছাড়ার ক্ষমতা অনেক বেশি, তাই কিন্তু কে যাবে, OH যাবে। তাহলে একটা ইলেকট্রন বাদ গেলে পড়ে থাকে কে, OH হয়ে গেল। এবার একটা OH কিছু হয় না, চারটে OH মিলিয়ে তৈরি হবে কি, জলের অণু, আর তৈরি হবে অক্সিজেন অণু। এইবার কিছু পরিমাণ H প্লাস দ্রবণেই পড়ে আছে, তারা আবার এই SO4টাতে যেতে পারেনি, কোথাও একা বসে রয়েছে, তাহলে তারা আবার ওই SO4 সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে কি, H2SO4 অ্যাসিড। এইটাকে বলা হয় কিন্তু জলের তড়িৎ বিরেচন। এইবার আমরা দেখব, ডাইরেক্ট দেখব কপারের তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের দ্রবণে তড়িৎ বিরেচন। তো কপার তড়িৎদ্বারের সাহায্যে যখন কপার সালফেটের দ্রবণে তড়িৎ বিরেচন করবো, তো এটা কিন্তু পুরোটা মুখস্থ করতে হবে। পেজ নাম্বার 113 পৃষ্ঠায় রয়েছে। প্রথমে জানতে হবে যে কী কী লাগে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য কী কী না, লঘু SO4, তার সাথে কিন্তু কপার সালফেটের জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ মানে কি, এর সাথে খানিকটা H2O কিন্তু মেশানো আছে, ঠিক আছে। এইবার বিক্রিয়াটা কী ঘটবে না, প্রথমে CuSO4টা ভাঙবে, ভেঙে তৈরি হবে Cu2 প্লাস SO4 2 মাইনাস, ঠিক আছে। এর সঙ্গে কিন্তু জলের অণুও খানিকটা ভাঙবে, কারণ আমি বলেছিলাম এক্ষুনি যে জলীয় দ্রবণ H2O ভেঙে তৈরি হচ্ছে H প্লাস আয়ন, আর তৈরি হচ্ছে OH মাইনাস আয়ন। তড়িৎদ্বারটা কী দিয়ে তৈরি হয় না, কপার নির্মিত ক্যাথোড, কপার নির্মিত কিন্তু অ্যানোড, মানে দুটো তড়িৎদ্বারই কিন্তু কপার দ্বারা তৈরি হয়। এইবার দেখতে হবে, আমি একটু আগে বলছিলাম যে ক্যাথোডে কে কে যাবে না, যারা প্লাস আছে। তো এখানে প্লাস আছে, দেখ হাইড্রোজেনও আছে, কপারও আছে। তো দুটোর মধ্যে কেউ একটা যাবে, দুটো যেতে পারবে না। এইবার বলি আমি যে কপারের কিন্তু সবথেকে বেশি জারিত হওয়ার ক্ষমতা, অর্থাৎ কপার কিন্তু বেশি আকৃষ্ট হয় ক্যাথোডের প্রতি H প্লাস আয়নের থেকে, ঠিক আছে। তাহলে কী হবে না, কপার যাবে ক্যাথোডের দিকে। এইবার দেখ অ্যানোডে কে যাবে, অ্যানোডে দুটো মাইনাস রয়েছে, SO4 2 মাইনাস আর OH মাইনাস, দুটোই আকৃষ্ট হয়। কিন্তু এরা দুজনের কেউই কিন্তু যাবে না, কারণ যেহেতু ওই দাঁতটা তৈরি হয়েছে কপার থেকে, ওই কপারটা কিন্তু বিক্রিয়া করতে শুরু করবে, অর্থাৎ অ্যানোডের যে কপারটা, সেই কপারটা কিন্তু বিক্রিয়া করে তৈরি করবে কি, Cu2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন। আর ক্যাথোডে যাচ্ছে কি, Cu2 প্লাস, এই Cu2 প্লাস আয়নটা দুটো ইলেকট্রন নেবে, নিয়ে হয়ে যাবে কি ধাতব কপার। তাহলে এখান থেকেও কপার পাচ্ছি আমরা, আর এটাও কিন্তু একটা কপারের আয়ন, দেখতে পাচ্ছিস। তাহলে দেখতে পাচ্ছি যে দ্রবণ থেকে এই যে কপার আয়নগুলো পাচ্ছি আমি, সেগুলো কি হচ্ছে না, এক জায়গায় এসে জমা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, এই যে কপারটা পাচ্ছি আমরা, এটা কিন্তু খানিকটা করে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যে তড়িৎদ্বারটা রয়েছে সেখান থেকে খানিকটা করে ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে তৈরি হচ্ছে কি Cu2 প্লাস, আর এখান থেকে পাচ্ছি কি আমি ধাতব কপার। এই করতে করতে কিন্তু ক্যাথোডে প্রায় 99.99%, 100%-এর একটু কম বিশুদ্ধ কপার আমরা পেয়ে যাই। কার সাহায্যে পেলাম, কিন্তু এই কপার তড়িৎদ্বারের সাহায্যে। যদি আমরা কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করি, তবেই কিন্তু এটা পাওয়া সম্ভব, অন্য কোনোভাবে কিন্তু পাওয়া সম্ভব নয়। কারণ জলীয় তড়িৎ বিশ্লেষণ করলে Cu2 প্লাস আয়নে ভাঙে আর H প্লাস আয়নে ভাঙে। যেহেতু Cu2 প্লাস আয়নের জারণ ক্ষমতা অনেক বেশি, তাই এর আকৃষ্ট হওয়ার ক্ষমতাটাও কিন্তু বেশি, তবেই কিন্তু এই বিক্রিয়াটা সম্ভব হয়। বোঝা গেছে। এইবার তোকে জানতে হবে যে তড়িৎ বিশ্লেষণের কিছু প্রয়োগ রয়েছে। আমরা কেন তড়িৎ বিশ্লেষণ পড়ব, তড়িৎ বিশ্লেষণ কেন পড়ে লোকে না, দেখ ফার্স্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের নিষ্কাশন, Al এর নিষ্কাশন, ঠিক আছে। কি লাগে না, এখানে কিন্তু বলে দিয়েছে 900 থেকে 950 ডিগ্রি টেম্পারেচারে ক্রায়োলাইট Na3Al(F6), ক্রায়োলাইট, ফ্লুরোস্পার আর বিশুদ্ধ অ্যালুমিনা, এই তিনটে মিশিয়ে আমরা যদি তড়িৎ প্রবাহ ঘটাই, তাহলে কিন্তু ক্যাথোড অ্যানোডের মধ্যে ভেঙে যাবে। এবং বিক্রিয়াগুলো দিয়ে দিয়েছে এখানে, যে Al2O3 প্রথমে ভাঙবে, ভেঙে তৈরি হবে 2Al3 প্লাস প্লাস 3O2 মাইনাস। আর ক্যাথোডে থেকে আমরা এই যে Al অণুটা পেলাম, এর মাথায় রয়েছে কি 3 প্লাস,
দুটো এসছে, আমি এর সঙ্গে 6টা ইলেকট্রন যোগ করব, পেয়ে যাব 2Al, যেটা আমার লাগবে। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের কাজে লাগে এটা, ধাতু পরিশোধনের কাজে লাগে। ঠিক আছে, যে কোনো কপার হোক বা যে কোনো মূল্যবান ধাতু হোক, সেগুলো কিন্তু যখন আমি পরিশোধন করব তাতেও কিন্তু লাগবে। নেক্সট দেখ, কপার পরিশোধনের বিক্রিয়াটা দিয়েছে, এটা একটু আগেই বললাম যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, এটার ক্ষেত্রেও তাই। কপার আয়নটা যাচ্ছে গিয়ে তৈরি হচ্ছে Cu2+, অর্থাৎ সোনা, রূপো, Au, Ag, প্ল্যাটিনাম, যত দামি দামি ধাতুগুলো আছে সমস্ত কিছু কিন্তু আমি এই তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিন্তু আমি সংগ্রহ করতে পারি। আর এইগুলো কিন্তু সব অ্যানোডের তলায় কাদা কাদা আকারে জন্মায় বা জমে যায়, একে বলে কি অ্যানোড কাদা। মানে যখনই আমি প্রত্যেকটা এদের নিয়ে আমি কাজ করব, Au, Ag, Pt, যখনই এদের নিয়ে আমি কাজ করব, এরা কিন্তু ওই যে অ্যানোড পাতটা রয়েছে ঠিক তার তলায় এরকমভাবে থকথকভাবে জমে যাবে, এটাকে কি বলা হয়, অ্যানোড কাদা বলে। এছাড়া খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে কি তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে, ধর কোনো নিকৃষ্ট মানে ধাতু, মানে খুব একটা ভালো কাজ নেই, তার খুব একটা গুণ নেই, তাকে আমি উৎকৃষ্ট মানে তৈরি করতে চাই। ঠিক আছে, তার উপর কী করবো, আমি একটা আস্তরণ, একটা লেয়ার দেবো। এই লেয়ার দিতে সাহায্য করবে কে আমাকে, তড়িৎ বিশ্লেষণ। যেমন দেখ, দুটো রয়েছে এখানে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে গোল্ড প্লেটিং, খুব আসে পরীক্ষায়, আরেকটা হচ্ছে সিলভার প্লেটিং, প্লেটিং। কী কী লাগে আর বিক্রিয়াটা জানতে হবে। গোল্ড প্লেটিংয়ের ক্ষেত্রে কী কী লাগে, এখানে কিন্তু ওই সংকেতগুলো মুখস্থ করতে হবে। একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোজেন সালফেট K2H2PO4, আরেকটা লাগে কিন্তু পটাশিয়াম কার্বনেট K2CO3, এই দুটো কিন্তু লাগে। কার ক্ষেত্রে লাগে এটা, গোল্ড প্লেটিংয়ের ক্ষেত্রে লাগে। তবেই কিন্তু আমরা ক্যাথোডে পাবো কি Au, আর অ্যানোডে পাবো আমি Au+। Au মানে কিন্তু অরাম মানে হচ্ছে কিন্তু সোনা। সিলভার প্লেটিংয়ের ক্ষেত্রে কী কী লাগে, এই একই জিনিস লাগে, পটাশিয়াম কার্বনেটটা কিন্তু লাগে, ওটার ক্ষেত্রেও লাগে K2CO3 লাগে, আর লাগে পটাশিয়াম সায়ানাইড। এছাড়া পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, এটা বড় মতো সংকেত আছে KAgCN2, খুব আসে পরীক্ষায় যে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড কিসে লাগে, এর সংকেত কি, কোথায় দেখতে পাই আমরা, এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট। সিলভার প্লেটিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা লাগে, তবেই কিন্তু আমরা Ag পাবো, আর পাবো Ag+। ঠিক আছে, Ag মানে হচ্ছে কি সিলভার। তো এইটা ছিল কিন্তু তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার। এবার আমি একটা জিওমেট্রি চ্যাপ্টার করাবো। তো আমরা যে চ্যাপ্টারটা করবো তার নাম হচ্ছে কিন্তু জীবনের প্রবহমানতা। ঠিক আছে, ফার্স্টে যেটা আছে সেখানে মুখস্থ করতে হবে, এটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম কি, ঠিক আছে, ক্রোমোজোমটা আমাদের একটু মুখস্থ করতে হবে। কি বলছে না, কোষের নিউক্লিয়াস, কোষ এরকম কোষ দেখতে পাওয়া যায়, তার মধ্যে থাকে নিউক্লিয়াস, তার মধ্যে থাকে কি জিন। তো এই কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত স্বপ্রজননশীল, মানে এরা ভেঙে নতুন নতুন অপত্য তৈরি করতে পারবে। এবং বংশগত বৈশিষ্ট্য, কোন বৈশিষ্ট্যগুলো না, বংশগত বৈশিষ্ট্য যেগুলো আমরা আমাদের পূর্বপুরুষ থেকে পাই, সেগুলো প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ, বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে, তাকে বলবো কি আমরা ক্রোমোজোম। যেমন আমরা দেখেছি নিউক্লিয়াসের মধ্যে এরকম এরকম জালিকা থাকে, এগুলোকে কী বলা হয়, নিউক্লিয় জালিকা বলে। ঠিক আছে, এই মধ্যে যেটা ঘন মতো থাকে তাকে বলা হয় নিউক্লিয় ওলাস, এগুলো আমরা আগেও পড়েছি, ক্লাস 8-9 ছিল এগুলো। তো এর মধ্যে থাকে কি ডিএনএ, এই ডিএনএটাই হচ্ছে কিন্তু বলতে গেলে এক ধরনের ক্রোমোজোম। আর ডিএনএ আকারে যেগুলো কুণ্ডলীকৃত থাকে তাকে বলবো কি আমি ক্রোমোজোম। তো এইবার তাকে জিন কোথায় থাকে, জিন কোথায় থাকে না, আমরা এমনিতে বলি যে ডিএনএ হচ্ছে বংশগতির ধারক বা বাহক। তো এই জিন বলতে কিন্তু এই ডিএনএরই একটা বিশেষ অংশ। ঠিক আছে, ডিএনএর একটা বিশেষ অংশকে বলছে কি জিন। জিনের করা বৈশিষ্ট্য কী না, এরা কিন্তু এমনিতে বংশগত বৈশিষ্ট্য ধারক বাহক। আমরা প্রত্যেকেই আমাদের পূর্বপুরুষ, দাদু, কাকা, বাবা এইসবের থেকেই নানা রকমের গুণ পাই। কখনো রাগী হই আমরা বা ঠান্ডা হই, এইসব গুণগুলো কোত্থেকে আসছে, আমাদের পূর্বপুরুষ থেকে আসছে। এগুলো কিন্তু বংশগত বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার হচ্ছে সম্পর্কটা কী, যা সম্পর্কটা জানলেই হবে না। ফার্স্টে নিউক্লিয় জালক, সেটা থেকেই বলতে গেলে আমরা বলছি কোনটাকে, ক্রোমোজোম বলছি। সেটা থেকে হচ্ছে ডিএনএ, আর ডিএনএ মানেই হচ্ছে একটা অংশ হচ্ছে কি জিন। মানুষের দেহে কি থাকে না, 2 মিটার লম্বা, কত মিটার থাকে, 2 মিটার লম্বা ডিএনএ থাকে। প্রত্যেকের
দেহকোষে, একটি দেহকোষে 2 মিটার লম্বা ডিএনএ থাকে। এইবার হচ্ছে আমাদের যে ক্রোমোজোমের ভাগটা কী কী। তো ক্রোমোজোমের কিন্তু দুটো ভাগ, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, আমাদের মোট ক্রোমোজোম কটা? আমাদের মোট ক্রোমোজোম কিন্তু 23 জোড়া, 23 পেয়ার বা 23 জোড়া, তার মানে 46টি। এর মধ্যে অটোজোম কটা? 44টা। সেক্স ক্রোমোজোম কী কী না, একটা হচ্ছে এক্স এক্স, একটা হচ্ছে এক্স ওয়াই। এক্স এক্স হচ্ছে স্ত্রী বা মহিলাদের ক্ষেত্রে, আর এক্স ওয়াইটা কি? পুরুষদের ক্ষেত্রে। বোঝা গেছে? তাহলে এক্স এক্স বা এক্স ওয়াইকে কী বলা হয়? সেক্স ক্রোমোজোম বলে। আর 44 যেটা থাকে তাকে বলে কি? অটোজোম। ঠিক আছে, তার মানে চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণের অংশ নেয় কি? এই অটোজোম। কী নেবে? চারিত্রিক বৈশিষ্ট্য। একটা বাচ্চার চরিত্র কেমন হবে ডিপেন্ড করছে তার অটোজোমের ওপর। আর সেক্স ক্রোমোজোম দিয়ে কী বোঝায়? সে ছেলে হবে না মেয়ে হবে, অর্থাৎ লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? এই সেক্স ক্রোমোজোম। এইবার আমাকে কিছু সংখ্যা মনে রাখতে হবে। যেমন এখানে কিছু উদাহরণ দিয়েছে, দেখবি যে মোটরের ক্ষেত্রে কত না 14টা। ঠিক আছে, মোটরের ক্ষেত্রে 14টা ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। বানরের ক্ষেত্রে আবার 42টা। এখানে কিন্তু খুব আসে শর্ট কোশ্চেনের, মনে রাখতে হবে। ধানের ক্ষেত্রে 24টা, গরুর ক্ষেত্রে 38টা, আলুর ক্ষেত্রে 48, পায়রার ক্ষেত্রে 80। খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ক্রোমোজোমের গঠনটা আমাদের পুরো ঠোঁটস্থ করতে হবে, আঁকাটা সমেত। কী বললাম আমি? আঁকাটা সমেত। মাধ্যমিকে কিন্তু আঁকাটা দেবে, বাড়িতে কিন্তু এঁকে আমাকে একটু দেখাবি। এর আগে আমি চোখ বলেছিলাম আঁকতে, তুই আঁকিস নি। তো যাই হোক, এটা কিন্তু একটু এঁকে দেখাবি আমাকে। আমি যতটা পাচ্ছি এখানে এঁকে তোকে একটু বোঝানোর চেষ্টা করছি। যত আঁকবি এগুলো তত কিন্তু ঠোঁটস্থ থাকবে, যে কীরকমভাবে খাঁজগুলো রয়েছে, কেমন কি রয়েছে এগুলো। তুই খাতায় আঁকবি আরও সুন্দর হবে। এবার কুণ্ডলী রয়েছে, এর মধ্যে গায়ে একটা কুণ্ডলী রয়েছে, এই ঘরে একটা কুণ্ডলী রয়েছে, এখানে কুণ্ডলী রয়েছে। যত কম সময় আঁকা যায়। তো এই হচ্ছে একটা ক্রোমোজোম। তো ক্রোমোজোমের আমি এখানে গঠনটা প্রত্যেকটা পড়বি, আমি আঁকা দেখে দেখে বলবো আর এখানে মিলিয়ে নিবি। তো ক্রোমাটিড, এই মাঝের অংশগুলোকে বলছে কি না? ক্রোমাটিড। ফার্স্টে যে পয়েন্টটা আছে সেটার নাম কি? ক্রোমাটিড। ঠিক আছে, ক্রোমাটিড কি না, সূক্ষ্ম সুতোর মতো অংশকে বলে কি? ক্রোমাটিড। যেগুলো লম্বালম্বি বিভক্ত হয়ে তৈরি করে কি? দুটো ক্রোমাটিড সৃষ্টি করে। নেক্সট হচ্ছে ক্রোমোনিমাটা। ক্রোমোনিমাটা দেখ না, ইন্টারফেস দশায় ক্রোমোজোমের মধ্যে যে দুটি সূক্ষ্মতন্তু থাকে তাকে বলবো কি আমি? ক্রোমোনিমাটা। এক বচনে বলে কি? ক্রোমোনিমা। আসলে প্রতিটি ক্রোমোনিমা তন্তুগুলো কীরকম হয়? কুণ্ডলীকৃত, ঘনীভূত হয়ে মেটাফেজ দশায় এক একটি ক্রোমাটিড গঠন করে। মানে এই যে গঠনটা দেখতে পাচ্ছি পেছনে পেছনে, ঠিক এর আগের অবস্থায় কে ছিল? ক্রোমোনিমাটা। ঠিক আছে, ক্রোমোনিমাটা ছিল ঠিক এর আগের দশায়। এইবারে এর মধ্যে কী থাকে না, ছোটো ছোটো পুঁতির মতো অংশ দেখা যায়। এই যে ছোটো ছোটো গোল গোল পুঁতি আছে, এগুলোকে কী বলবো আমি? ক্রোমোমিয়ার। কী বলবো? ক্রোমোমিয়ার। ঠিক আছে, এবারে দুটো ধর এরকম দুখানা পুঁতি রয়েছে, এই দুখানা পুঁতির মাঝখানে একটা জায়গা রয়েছে, একে কী বলবো আমি? আন্ত্রোক্রোমোমিয়ার বা ইন্টারক্রোমোমিয়ার। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার মানে হচ্ছে প্রাথমিক খাঁজ, এই খাঁজটাকে বলছে কি? সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের মাঝ বরাবর স্থানে যে খাঁজ থাকে তাকে কী বলবো আমরা? প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার বলবো। ঠিক আছে, এইবারে সেন্ট্রোমিয়ারের দুপাশে দুটো বাহু, তাকে বলছে কি আমি? ক্রোমোজোম বাহু বলি আমরা। ঠিক আছে, এবারে ক্রোমোজোম বাহুর মধ্যে আবার ভাগ আছে, সেটা আমি আসছি। এবারে সেন্ট্রোমিয়ারের মধ্যে প্লেটের মতো অংশকে কী বলা হয়? কাইনেটোকোর। কী বলে? কাইনেটোকোর। নামগুলো কিন্তু একটু উদ্ঘট টাইপের, মনে রাখতে হবে। এইবার এই কাইনেটোকোরের সঙ্গে যখন বেমতন্তু যুক্ত থাকে, তো সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী আমরা 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, টেল মানে কি? লেজ। তবে যখন লাস্টে একদম পুঁতিটা থাকবে,
তাকে বলবো কি আমি টেলোসেন্ট্রিক। নেক্সট হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক মানে কোনটা, না লাস্টে না আবার ফার্স্টেও না, ঠিক একটু নিচের দিকে থাকে, তাকে বলবো কি আমি অ্যাক্রোসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক মানে মাঝখানের থেকে একটু আগে থাকে, তাকে বলবো কি আমি সাবমেটাসেন্ট্রিক। সাবমেটা। আর একদম মাঝখানে থাকে তাকে কি বলবো আমি মেটাসেন্ট্রিক। ঠিক আছে, মেটাসেন্ট্রিক বলবো। নেক্সট হচ্ছে গৌণ খাঁজ। তো এই ফার্স্টের খাঁজগুলোকে বলছিলাম কি আমি প্রাথমিক খাঁজ, তো লাস্টের এই খাঁজটাকে বলবো কি আমি গৌণ খাঁজ। ওকে। নেক্সট হচ্ছে নিউক্লিয় অর্গানাইজার। নিউক্লিয় অর্গানাইজার কোনটা, না বলছে ইন্টারফেস দশায় যখন এই অঞ্চল এটা একটা কি অঞ্চল যখন নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত থাকে, তার এখানে কোনটা হচ্ছে, এটা হচ্ছে এইটা অর্গানাইজার। নেক্সট হচ্ছে স্যাটেলাইট। ঠিক লাস্টের দিকের অংশগুলোকে কি বলবো আমি স্যাটেলাইট। ফোলা মতো অংশটাকে বলছি কি আমি স্যাটেলাইট। অনেকটা দেখতে এরকম বাল্বের মতো দেখতে। একে অনেক সময় বলে কি স্যাট ক্রোমোজোমও বলে। কি বলে, এই নামগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখানে যতগুলো বোল্ডে লেখা রয়েছে এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে। স্যাট ক্রোমোজোম আঁকাটা কিন্তু অবশ্যই আমাকে একবার ড্র করে দেখাবি। নেক্সট হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ার হচ্ছে এই অংশগুলোকে বলছি কি টেলোমিয়ার। ঠিক আছে, টেলোমিয়ার বলছি এগুলোকে। একদম শেষ অংশ ক্রোমোজোমের একদম দুই প্রান্ত দেশ, তাকে বলবো কি আমি টেলোমিয়ার। এইবার হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। ক্রোমোজোমের গঠনটা পড়লাম আমরা, এবার কী কী দিয়ে তৈরি হয় আমাদের জানতে হবে। ঠিক আছে, এই রাসায়নিক উপাদান অবধি আমি পড়া দেবো, অর্থাৎ ডিএনএ আরএনএ পার্থক্য অবধি। তো প্রথমে দুটো ভাগ, একটা হচ্ছে প্রোটিন আরটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, প্রোটিনের মধ্যে আবার ভাগ আছে, একটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন, বইতে রয়েছে এগুলো কিন্তু মুখস্থ করবে, আরটা হচ্ছে আম্লিক প্রোটিন। ঠিক আছে, এই ক্ষারীয় প্রোটিনগুলো কীরকম জাতীয় হয়, হিস্টোন জাতীয়। কেমন নাম দিয়েছে এটার কি, হিস্টোন। যেমন এর মধ্যে কী থাকে আবার আর্জিনিন থাকে, হিস্টিডিন থাকে, লাইসিন থাকে, এগুলো কিন্তু আহিলা, শর্টে মনে রাখতে পারিস কীরকমভাবে আহিলা। এর সঙ্গে কি হয় না, হিস্টোনের সঙ্গে আবার ডিএনএ যুক্ত হবে, তৈরি হবে কি নিউক্লিয় হিস্টোন। এছাড়া আছে কি নন হিস্টোন প্রকৃতি। ঠিক আছে, যেমন আম্লিক প্রোটিনগুলোকে বলা হয় কি নন হিস্টোন। এর মধ্যে কী থাকে না ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, ট্রিটাই, এইভাবে মনে রাখতে পারিস। ঠিক আছে, এই ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে, নামগুলো একটু বিচ্ছিরি। নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। এটা অনেকটা সোজা মনে রাখা। ডিএনএর পুরো কথা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিঅক্সিরাইবো শর্করা থেকে গঠিত স্বপ্রজননশীল পরিব্যক্তি সক্ষম যে নিউক্লিক অ্যাসিড জীবের বংশগত বৈশিষ্ট্যকে বহন করতে পারে। ঠিক আছে, বংশগত বৈশিষ্ট্যকে বহন করতে পারে, তাকে বলবো কি আমি ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এইবার খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ডিএনএর গঠনটা কি থাকে না, একটা ডিঅক্সিরাইবোজ থাকবে, ডিঅক্সিরাইবোজ, এটা পেন্টোজ শর্করা বলা এটাকে। ঠিক আছে, আর কি থাকবে নাইট্রোজেন বেস, N2 বেস থাকবে, নাইট্রোজেন বেস। যেমন কি কি পিউরিন আর হচ্ছে পিরিমিডিন। ঠিক আছে, পিউপিরি, শর্টে মনে রাখলে কিন্তু সুবিধা হবে। নেক্সট হচ্ছে ফসফরিক অ্যাসিড। এইবারে ডিএনএর মধ্যে কি থাকে না অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আর আরএনএর মধ্যে কি থাকে, থায়ামিনের পরিবর্তে জাস্ট থাকে কি ইউরাসিন। একই নাম একটু আলাদা। ঠিক আছে, তাহলে অ্যাডেনিন। এইবার জানতে হবে যে আমাকে কার মধ্যে কিরম বন্ড থাকে। ঠিক আছে, অ্যাডেনিন আর হচ্ছে থাইমিন, এদের মধ্যে থাকে ডবল বন্ড। গুয়ানিন আর সাইটোসিন, এদের মধ্যে থাকে ট্রিপল বন্ড। এইগুলো একটু মাথায় রাখতে খুব আসে এখানে, যে কার মধ্যে কেমন মতন থাকে। এইবারে জাস্ট আরএনএর ক্ষেত্রে সবই থাকে, শুধুমাত্র কি থাকে না ইউরাসিল থাকে। ঠিক আছে, থাইমিনের পরিবর্তে এই যে টিটা জায়গায় কি থাকবে ইউরাসিল, ইউ থাকবে। ঠিক আছে, তাই এর বন্ধনগুলো কী হবে, এ ডবল বন্ড ইউ, জি ট্রিপল বন্ড সি। ব্যাস, এবার ডিএনএ আরএনএর পার্থক্যটা করতে হবে আমাদের, খুব ইম্পর্টেন্ট পার্থক্য এটা, মুখস্থ করে ভালো করে খাতায় লিখবি। এটা ডিঅক্সিরাইবোজ, এটা রাইবোজ, এর মধ্যে 4টে নাইট্রোজেন এই থাকে, এর মধ্যে
প্রায় সবটাই থাকে, শুধু থাইমিনের মধ্যে থাকে কি ইউরাসিল। ডিএনএ হয় দ্বিতন্ত্রী, পেঁচানো পেঁচানো এরকমভাবে, হ্যাঁ, সিঁড়ির মতো পেঁচানো দ্বিতন্ত্রী। আর আরএনএ কিন্তু একতন্ত্রী হয়, রেখাকার, এরকম স্ট্রেট টাইপের হয়, একটু ব্যাকরণটা খুব কম হয়। ডিএনএ প্রধান কাজ কি? জীবের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা। আরএনএর কাজ কি? প্রোটিন। আরএনএর মেন কাজ কিন্তু প্রোটিন সংশ্লেষ করা, ঠিক আছে। এরপর দুটো জিনিস রয়েছে, সেটা হচ্ছে ইউক্রোমাটিন আর হচ্ছে হেটারোক্রোমাটিন। এইটা কিন্তু বেশি এখান থেকে পড়তে হবে না, পার্থক্যটা ভালো করে দেখবি তাহলেই হয়ে যাবে, পার্থক্য থেকে মনে রাখলেই হবে, কারণ এখানে অনেকটাই কঠিন চ্যাপ্টার এটা। ইউক্রোমাটিন কি না, হালকা বর্ণ ধারণ করে সবসময়, অধিক পরিমাণ ডিএনএ থাকে, অধিক পরিমাণ সক্রিয়। এই অংশে কীরকম হয়? ক্রসিং ওভার হয়, আর কীরকম হয়? কুণ্ডলীকৃত। একে বলবো কি আমি? ইউক্রোমাটিন। আর হেটারোক্রোমাটিনের ক্ষেত্রে কী হয়? গাঢ় বর্ণ ধারণ করে, কম পরিমাণে ডিএনএ, অধিক পরিমাণে আরএনএ থাকে। এই অংশে কোনো ক্রসিং ওভার হয় না, আর এটা কম কুণ্ডলীকৃত। যাই হোক, ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন খুব একটা ইম্পর্টেন্ট নয়। ডিএনএ আরএনএ পার্থক্যটা ভালো করে করবি এখান থেকে। ডিএনএর উপাদান, আরএনএর উপাদানটা ভালো করে করবি এখানে। ক্রোমোজোমের গঠন খুব ভালো করে করবি, আঁকা সমেত আমাকে একবার দেখাবি আঁকাটা। সেক্স ক্রোমোজোম, অটোজোম কাকে বলে, আর এইদিকে ক্রোমোজোম কাকে বলে সংজ্ঞাটা, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।